2016 এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেট কমেন্ট করছেন যে দাদা নতুন এসএলএসটি নোটিফিকেশান কবে আসতে চলেছে। মূলত এই প্রশ্নের উপর ভিত্তি করেই কিন্তু আজকের এপিসোড আমরা নিয়ে এসেছি। এই প্রশ্নের উত্তর কিন্তু বা এই প্রশ্নের জবাব কিন্তু এই সঠিক উত্তর দিয়েছেন মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্ট থেকে। ওই দিনই কিন্তু তিনি ঘোষণা করেছেন যে আগামী 15 দিনের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এসএসসি বোর্ডকে। এবার আগামী 15 দিনের মধ্যে সেটা সম্ভব নয়, কেননা ভোট শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে উনি কিন্তু নির্দেশ দিয়েছেন ভোট শেষের 15 দিনের মধ্যেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসবে এসএসসি বোর্ড। এবং এই রকমই নির্দেশ কলকাতা হাইকোর্ট থেকে 22শে এপ্রিল ঘোষণা করা হয়েছে এবং তাতে কিন্তু সিলমোহর পড়ে গেছে। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম বলা হচ্ছে, কেউ কেউ বলছেন যে ওই যে ওএমআর শিটগুলো সংগ্রহ করা হচ্ছে, গাজিয়াবাদ থেকে সংগ্রহ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, সেইগুলোকেই পুনরায় রিক্যালকুলেশন করে সেখান থেকে নতুন করে প্যানেল এবং সেইভাবেই কিন্তু ইন্টারভিউ ডাকা হবে এবং সেইভাবে চাকরিতে নিয়োগ করা হবে। কিন্তু না, যেমন তথ্য আমরা পাচ্ছি যে ভোট শেষের 15 দিনের মধ্যেই কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই যে 24,639টা ক্যান্ডিডেটকে বাতিল করা হয়েছে, চাকরি বাতিল করা হয়েছে, সেই ভ্যাকেন্সিতে নতুন করে রিক্রুট করার জন্য। সেখানে কেবলমাত্র যারা বাতিল হলেন তারাই নয়, যে কোনো ক্যান্ডিডেট, ইভেন্ট এখন যারা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তারাও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, এমনটাই কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে। আপনারা যারা প্রশ্ন করছিলেন যে নতুন এসএলএসটি কবে হতে পারে, তার জবাবে বা তার উত্তরের জন্যই কিন্তু আজকের এপিসোড আমরা নিয়ে এসেছি। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন এবং সেই সঙ্গে অবশ্যই লাইক করার পাশাপাশি প্রয়োজনদের সাথে শেয়ার, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। বেশ, যেটা বলছিলাম, ভোট শেষের 15 দিনের মধ্যেই যদি নতুন বিজ্ঞপ্তি আসে, কেননা এই সন্দেহ আমরা এ কারণেই রাখছি, হাইকোর্ট থেকে এই নির্দেশ জারি হয়ে গেছে, তা সত্ত্বেও আমরা এই সন্দেহ রাখছি এই কারণেই, কেননা আপনারা সকলেই হয়তো জেনে থাকবেন যে বর্তমান রাজ্য সরকার, সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ এবং সেই সঙ্গে এসএসসি বোর্ড, এমনকি যাদের চাকরি গেছে বা বাতিল হয়েছে, তারাও কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে। সেটা কতটা গ্রহণযোগ্য হবে, সেটা কতটা এগোবে, সেটাই আমাদের কাছে চিন্তনীয় বিষয়। কেননা বলতে বাধ্য হচ্ছি, রাজ্য সরকার বা পর্ষদ এই নিয়ে 3বার কিন্তু কেসে হেরে গেল এবং বিপুলভাবে কিন্তু পরাজয় ঘটেছে। তা সত্ত্বেও কিন্তু থেমে থাকেনি। সেটা কোনটাকে ওনারা প্রশ্রয় দিতে চাচ্ছেন বা কি বলতে চাইছেন, সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়। হাইকোর্টের বিচারকে কেন ওনারা সন্তুষ্ট হতে পারছেন না, সেটাই আমাদের কাছে চিন্তনীয় ব্যাপার, এবং সেই জন্যেই কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা ভাবিয়ে তুলছে যে 15 দিনের মধ্যে নতুন বিজ্ঞপ্তি আসাটা কতটা সম্ভব। তবে আমরা কিন্তু যেহেতু আশাবাদী, আমরা যেহেতু ক্যান্ডিডেট এবং আমরা যেহেতু প্লাস পয়েন্টে চিন্তাভাবনা করব, তাহলে সেক্ষেত্রে বলবো একটা কথাই, যে যেহেতু ভোট শেষের 15 দিনের মধ্যে নতুন বিজ্ঞপ্তির কথা ঘোষণা করা হয়েছে, তাই প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু প্রিপারেশান এবার থেকে শুরু করে দিতে হবে নতুন পরীক্ষাকে লক্ষ্য রেখে। গত এপিসোডে কিন্তু আমরা বলেছিলাম পিএসসির বিজ্ঞপ্তি আসতে চলেছে ভোটের পরেই, কেননা এই যেভাবে একের পর এক এই যে 24,639টি ভ্যাকেন্সি পোস্ট তৈরি হয়ে গেল এবং এখানে চাকরি বাতিল হয়ে গেল, এবং সবথেকে লক্ষণীয় বিষয়, দীর্ঘ 6 বছর ধরে এসএসসি বা 9, 10, 11, 12-এ কোনো রকম নিয়োগ নেই, এবং যার জন্য যে পরিমাণে ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে, যে পরিমাণ স্কুলগুলোকে যদি আপনারা লক্ষ্য করেন ভালোভাবে, স্কুলের টিচার নেই, এবং বিশেষত ভালোভাবে যদি লক্ষ্য করেন গ্রামীণ বিদ্যালয়গুলিতে, সেখানে দেখবেন চরম ভয়াবহ পরিস্থিতি। সেখানে শিক্ষক একেবারেই নেই। বেশিরভাগ শিক্ষক মহাশয় শহরমুখী হওয়ার কারণে শহরের স্কুলগুলিতে শিক্ষক মহাশয় তবুও রয়েছে, কিন্তু গ্রামের স্কুলগুলিতে একদমই নেই। গ্রামের স্কুলগুলি এই কারণেই কিন্তু ধুঁকছে, সেটা বিভিন্ন পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে সেই তথ্য পেয়েছি। তার ওপর যদি এই 24,000 সামথিং চাকরি বাতিল হয়ে গেল,
তাহলে শহরেই বলুন আর গ্রামেই বলুন কি পরিস্থিতি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কেননা আপনারা অভিজ্ঞ। আমি বলতে চাইছি এই কথাটাই যে ভোটের পর 15 দিনের মধ্যে নতুন বিজ্ঞপ্তি যে আসার সম্ভাবনা একটু কম দেখা দিচ্ছে, কেননা এই তিনটে দল অর্থাৎ বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারা, এই তিনটে দল যেভাবে সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে, তাহলে সকলেরই একটা লক্ষ্য যে এটাকে স্টে অর্ডার করে দেওয়া হোক। কেন? এই স্টে অর্ডার করে দিলে তাদের চাকরিটা আবার বহাল থাকবে, অর্থাৎ দুর্নীতিটা বহাল থাকবে, এটাই মূল লক্ষ্য ওনাদের। তো যাই হোক, এই কারণেই সেটা কিন্তু দাঁড়াবে না, কেননা আপনাদের একটা পরিসংখ্যান গতবারও দেখিয়েছিলাম, আবারও আমি দেখানোর চেষ্টা করব। একটা ডায়াগ্রাম আমরা বানিয়েছি, যেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রথমেই সিঙ্গেল বেঞ্চ থেকে এই চাকরি বাতিলের নির্দেশ এসেছিল, তারপরে সেটা ডিভিশন বেঞ্চেও একইভাবে বহাল থাকে এবং তারপরে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার করিয়ে নিয়ে আসে এবং সেটা আবারও পুনরায় দেখুন ডিভিশন বেঞ্চে আসে এবং ডিভিশন বেঞ্চেও ঠিক একইভাবে কিন্তু আবারও চাকরি বাতিল হয়। কিন্তু রাজ্য সরকার বা যে কোনো ক্যান্ডিডেট যাদের চাকরি বাতিল হয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদ আবারও কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছেন এই আশা নিয়ে যে সেবারেও যেহেতু যেভাবে চাকরিটাকে বহাল রাখা সম্ভব হয়েছিল স্টে অর্ডার করিয়ে, এবারেও সেটা করবে এই আশা নিয়ে যাচ্ছে। এবং তাদের পর্ষদ সভাপতি যেটা বললেন যে প্রথমে তো কোর্ট থেকে 5,000 চাকরি বাতিল হবে বা সেরকমই একটা ছিল যে তাদের চাকরি দুর্নীতি করে হয়েছে, কিন্তু সকলের চাকরি বাতিল করার অর্থটা কী সেটাতে ওনারা খুশি নন এবং সেই অজুহাতেই বলা চলে, সেই অজুহাতে ওনারা আবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন। কিন্তু সেটা কতটা স্থায়ী হবে সেটা আমাদের চিন্তনীয় ব্যাপার এবং সেই জন্যই আমরা ভাবছি, তবে এটা স্থায়ী হওয়া মোটেই সম্ভব নয়। কেননা দেখুন এখানে 1, 2, 3 এবং 4, দেখুন অলরেডি কিন্তু আমরা যদি এখানে 1, 2, 3 লক্ষ্য করি, 3 বার কিন্তু মানে তিনবার কিন্তু হাইকোর্ট থেকে এই চাকরি বাতিলের নির্দেশ জারি হয়ে গেছে এবং শেষ পর্যন্ত চূড়ান্ত রায়দানও হয়ে গেছে। তারপরে সেটা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে কতটা বহাল থাকবে সেটাই কিন্তু আমাদেরকেও যেমন ভাবিয়ে তুলছে, ঠিক একইভাবে কিন্তু দুর্নীতি কখনো টিকে থাকে না, সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টে সেটা গিয়ে দাঁড়াবে না। আমরা যেহেতু আশাবাদী, তাই আমরা এই ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু পরীক্ষাকে সামনে নিয়ে এগিয়ে যাব। কেন বলছি সেটা আমি যুক্তি দিয়ে আপনাদের বলার চেষ্টা করছি। 3 বার যেহেতু হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, সেটা সুপ্রিম কোর্টে গিয়ে কখনোই কিন্তু সেটা বহাল থাকবে না। আরেকটা কথা বলবো, যেহেতু এখানে বলা হয়েছে অর্থাৎ হাইকোর্টের নির্দেশে 15 দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে, তাহলে আপনাদেরকে সকলেই কিন্তু 15 দিনের মধ্যে বিজ্ঞপ্তি অর্থাৎ ভোট শেষের 15 দিনের মধ্যে যে বিজ্ঞপ্তি আসে সেটাকে লক্ষ্য করেই কিন্তু প্রিপারেশান শুরু করতে হবে ধীরে সুস্থেই আপাতত শুরু করুন। কেননা সুপ্রিম কোর্টে যদি কেসটা গ্রহণযোগ্য না হয় বা যদি স্টে অর্ডার না জারি হয়, তাহলে কিন্তু রাজ্য সরকার বা বোর্ড যেই হোক না কেন এই 15 দিনের মধ্যে নতুন বিজ্ঞপ্তি কিন্তু আনতে বাধ্য। আমরা বেশি চিন্তা ভাবনা করব না, এই নিয়ে বেশি মাথা না ঘামিয়ে 15 দিনের মধ্যে নতুন বিজ্ঞপ্তি আসছে সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এগিয়ে যাব। কেননা বারংবারই যে সকল স্টে অর্ডার হয়েছেই বলুন বা যেভাবেই পরীক্ষাকে থামিয়ে দেওয়া হয়েছে বা নোটিফিকেশানকে আটকে দেওয়া হয়েছে, কোনোভাবেই কিন্তু সেটাকে শেষ পর্যন্ত মানে শেষ রক্ষা হয়নি। আমরা যদি তারও পেছনে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষা প্রতিমন্ত্রী শিলিগুড়িতে যিনি রয়েছেন, সেই শিক্ষা প্রতিমন্ত্রী, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা অর্থাৎ পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী প্রথমে কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন, কিন্তু সেটা টেকেনি। হাইকোর্টের ন্যায় বিচারে কিন্তু সেই চাকরি চলে যায় ববিতা সরকারের হাতে এবং ববিতা সরকারের ভুল তথ্যের কারণে কিন্তু সেই চাকরিও টেকেনি, সেটা বাতিল হয়ে চলে যায় অনামিকা রায়ের কাছে। এবং আশ্চর্যজনক ব্যাপার হলো এই 2016 সালে যে নিয়োগ বা প্যানেল বাতিল হলো, সেখানে কিন্তু অনামিকার চাকরিও কিন্তু বাতিল হয়ে গেছে। সেটা হয় স্বাভাবিক, কিন্তু ব্যতিক্রম থেকে গেছে দেখুন এই সোমা দাস, যিনি হলেন ক্যান্সার জয়ী। প্রশ্ন যে সোমা দাসের চাকরি রয়ে গেল কেন? আমরা কিন্তু বিভিন্ন চ্যানেলেও জেনেছি যে 24,640 জনের চাকরি বাতিল হয়েছে, ব্যতিক্রম একজন, সেটা হলো
ক্যান্সার জয়ী সোমা দাস, ওনার ব্যাপারটা ছিল একটু অন্যরকম। আমরা যদি একটু পিছিয়ে গিয়ে চিন্তাভাবনা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই সোমা দাসের চাকরি কিন্তু দিয়েছিলেন বর্তমানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। এবং এই সোমা দাস কিন্তু ছিলেন ওই আন্দোলনকারী অর্থাৎ পথে বসে আন্দোলনকারী ক্যান্ডিডেটদের মধ্যে একজন। ওই সময়ে অর্থাৎ যখন আন্দোলন চলছিল, ওই বিচারপতি অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি মহাশয় এজলাসে বসে বিচার করছেন, সেই সময়গুলোতেই কিন্তু আনন্দবাজার পত্রিকায় সোমা দাসের ঘটনাটা কিন্তু পরিষ্কারভাবে ছাপা হয় যে একজন ক্যান্সারজয়ী রাস্তায় বসে কিন্তু আন্দোলন করছেন, এবং সেটা কিন্তু হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের দৃষ্টিগোচর হয়। স্বাভাবিকভাবে তিনি কিন্তু ওনাকে ডাকেন এবং ডেকে জিজ্ঞাসা করেন যে ওনার কি ইচ্ছা। উনি বলেন যে যেটাই আমি যোগ্য সেই অনুযায়ী আমি চাকরি পেতে চাই, এবং স্বাভাবিকভাবেই কিন্তু অভিজিৎ গাঙ্গুলি মহাশয় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি করেন যে এই ক্যান্সারজয়ী সোমা দাসের চাকরি কি দেওয়া সম্ভব, আর যদি না দেওয়া যায় তাহলে কেন দেওয়া যাবে না, সেই মর্মে কিন্তু ওনার কাছে একটা চিঠি করেন। কিন্তু দেখা যায় যে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যাপারে অনেকটাই মানবিকতার পরিচয় দেন, এবং তিনি কিন্তু তার স্পেশাল গ্রাউন্ডে বা তিনি তাকে কিন্তু ব্যক্তিগত সুপারিশ থেকে কিন্তু এই সোমা দাসকে চাকরি দেন। স্বাভাবিকভাবেই কিন্তু তিনি এই 2016 প্যানেলের অন্তর্ভুক্ত আর তখন থাকেন না, তিনি তখন কিন্তু এই প্যানেলের বহির্ভূত ব্যাপার হয়ে দাঁড়ান বা প্যানেলের বহির্ভূত একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন। স্বাভাবিকভাবেই এই যে 22শে এপ্রিল 2024 কলকাতা হাইকোর্ট থেকে চূড়ান্ত রায়দান হয়, তখন কিন্তু সোমা দাসের ব্যাপারটাই বিচারপতিদ্বয় যারা ছিলেন তারা কিন্তু যে কারণে এটা আর টাচই করলেন না। এই সোমা দাসকে তখন কিন্তু এক্সট্রা অর্ডিনারি হিসেবে কিন্তু দেখে নেওয়া হয় বা এক্সট্রা অর্ডিনারি ক্যান্ডিডেট হিসেবে কিন্তু বেছে নেওয়া হয়। স্বাভাবিকভাবেই কিন্তু তার চাকরিটা রয়ে যায়, এবং সেটা বিচারপতিদ্বয় মানবিক দিক থেকেই কিন্তু সেটাকে বহাল রাখেন। কিন্তু অবশিষ্ট যারা থাকে অর্থাৎ 24,639 জন প্রত্যেকেরই কিন্তু চাকরি বাতিল করে দেন। এই হলো মেন ব্যাপার, সোমা দাসের চাকরি রয়ে যাওয়ার অর্থাৎ সোমা দাসের চাকরি বহাল থাকার মেন কথা বা প্রকৃত অর্থ বা সত্য বা যেটা বলবেন আপনারা, এই হলো মেন কথা। কিন্তু অপরদিকে অনামিকা রায় এর চাকরি কিন্তু 2016 প্যানেল অন্তর্ভুক্ত হওয়ার কারণে কিন্তু বাতিল হয়ে যায়। 22শে এপ্রিল 2016 সালের যে নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রায়দান হলো, সেখানে কিন্তু সকলের টার্গেট ছিল, সকলের লক্ষ্য ছিল এই সোমা দাসের ওপর এবং একইভাবে অনামিকার দিকেও। কেননা এই দুজন ক্যান্ডিডেট কিন্তু প্রথম এই 2016 এসএসসি স্ক্যামে কিন্তু চাকরিটা পান, তারপরে কিন্তু এখনও পর্যন্ত কেউই পাননি। এই দুজনই কিন্তু কেবলমাত্র পেয়েছিলেন, এবং স্বাভাবিকভাবেই ওই দিন অর্থাৎ 22শে এপ্রিল হাইকোর্টে ফাইনাল জাজমেন্ট যখন চলছে, প্রত্যেকেরই কিন্তু মুখে একই কথা, সোমা দাসের কী হবে, অনামিকা রায়ের কী হবে, এবং সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় ওই দিনের রায় থেকেই। এই হলো মেন কথা। আমি যেটা বলতে চাইছি যে রায়দান যেটা আসছে প্রত্যেকটাই কিন্তু ন্যায্য আসছে, তাহলে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে আটকে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। আমাদেরকে কিন্তু যে নোটিফিকেশানের একটা আভাস আমরা পাচ্ছি সেটাকে ধরেই কিন্তু এগিয়ে যেতে হবে। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমভাবে যে কথাই বলি না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু ওই একটাই, যেটা হলো নোটিফিকেশান যে ঘোষণা করা হয়েছে যে 15 দিনের মধ্যে আসবে, আগামী ভোটের শেষ হওয়ার 15 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে, সেখানে লক্ষ্য রেখে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। কেননা সুপ্রিম কোর্ট থেকে সেটা স্টে অর্ডার করা হয়েছে ঠিকই, কিন্তু হাইকোর্ট থেকেও কিন্তু সেটাকে বারংবারই বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কেননা দুর্নীতি কিন্তু প্রমাণিত হয়ে গেছে, আর যেখানে দুর্নীতি প্রমাণিত হয়ে গেছে সেখানে সেটা সুপ্রিম কোর্টে গেলেও তারা সময় নিয়ে আরও আরেকবার সেটাকে পর্যবেক্ষণ করার জন্য স্টে অর্ডার হয়তো দিতে পারেন বা দিয়েছেনও গতবারে, কিন্তু ন্যায় বিচারকে কিন্তু সুপ্রিম কোর্ট কখনোই অমান্য করবেন না। স্বাভাবিকভাবেই কিন্তু 2016 যেমন বাতিল হয়েছে, ঠিক একইভাবে কিন্তু সেই নির্দেশের পাশাপাশি 15 দিনের মধ্যে যে নোটিফিকেশান সেটাও কিন্তু আসবে। চাকরি বাতিল হয়েছে মেন যে কারণ তার হলো সাদা খাতা জমা দিয়েছে, কেউ ওয়েমার্কশিট বিকৃত করেছে,
কেউ বা স্বজন পোষণ করেছে, কেউ টাকা দিয়েছে, কেউ বা র্যাঙ্ক জাম্প করেছে ইত্যাদি বহু কারণ, বহু দুর্নীতি করেছে, যার জন্য কিন্তু তাদের চাকরি বাতিল হয়েছে এবং কোর্ট থেকে কিন্তু তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। বিশেষত তাদের যারা প্যানেল উত্তীর্ণ অর্থাৎ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ ক্যান্ডিডেট হিসেবে চাকরি পেয়েছেন, এক্সট্রা ভ্যাকেন্সিতে যারা চাকরি পেয়েছেন অর্থাৎ ভ্যাকেন্সি পোস্ট যতগুলো নোটিফিকেশানে পাবলিশ করা হয়েছিল এবং রিক্রুটমেন্টের পরেও আলাদা করে নতুন করে আবার ভেতরে নিয়োগ করে দিয়েছে, সেই সকল যে এক্সট্রা নিয়োগ করা হয়েছে তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে বলা হয়েছে আগামী 4 সপ্তাহের মধ্যে। ওনারা কি করেন ওনারাই বুঝুন। তবে আমাদের যেহেতু নোটিফিকেশানের একটা নির্দেশ দেওয়া হয়েছে, সেটাকে লক্ষ্য রেখে কিন্তু প্রিপারেশনের জন্য এগিয়ে যাব, কেননা এই নতুন বিজ্ঞপ্তি হাইকোর্ট থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। দেখুন, বলা হচ্ছে প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। অনেকে বলছিলেন যে ওএমআর সিটগুলোকেই আবার পুনরায় ক্যালকুলেশন করবে, কিন্তু একটা ব্যাপার দেখা দিচ্ছে যে ওএমআর সিটগুলোকে আপলোড করতে হবে। সেই ব্যাপারটা কি, সে ব্যাপারে যদি আপনাদের কিছু মন্তব্য থাকে বা কিছু পরামর্শ দেওয়ার থাকে বা তথ্য দেওয়ার থাকে, সেটাও কিন্তু আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। এই পরীক্ষায় যে কেউ অংশগ্রহণ করতে পারবে এবং ভোট শেষের 15 দিনের মধ্যে কিন্তু এই বিজ্ঞপ্তি আসবে। তাই অবশ্যই কিন্তু আপনারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছেন, পরীক্ষার জন্য ইন্টারেস্টেড রয়েছেন, পরীক্ষার জন্য অপেক্ষা করছেন এবং প্রিপারেশন কেউ হয়তো নিচ্ছেন, তারা প্রত্যেকেই কিন্তু প্রিপারেশন চালিয়ে যান। যারা এখনও প্রিপারেশন শুরু করেননি, ধীরে সুস্থে আস্তে শুরু করে দিন। ভোট এখনও চলছে, আরও কয়েকদিন রয়েছে বা 1 মাস 1.5 মাসের মতো লাগবে। তো সেই ভোট মিটে গেলেই অর্থাৎ ভোট শেষ হলেই কিন্তু ওই যে রেজাল্ট আসবে তা কিন্তু নয়, ভোটের শেষ যে দফায় ভোটটা হবে সেই ভোটের 15 দিনের মাথায় কিন্তু বিজ্ঞপ্তি এসে যাবে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে গিয়ে কী হলো সেটা আমরা তথ্য রাখবো, নিশ্চয়ই রাখবো, কিন্তু হাইকোর্টে যে নির্দেশ দিয়েছে সেটাকে কিন্তু অমান্য না করেই, যেহেতু আমরা হাইকোর্টের এই নির্দেশটা মেনে নিয়েছি যে 24,639 জনের চাকরি বাতিল হলো, সেটা যেন আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করেছি, ঠিক একইভাবে যে নির্দেশটা দেওয়া হয়েছে 15 দিনের মধ্যে বিজ্ঞপ্তি আসবে, সেটাকেও কিন্তু আমাদেরকে অক্ষরে মেনে নিতে হবে। তবেই কিন্তু আমাদের সামনের রাস্তা আরও ক্লিয়ার হবে এবং আমাদেরকে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। আজকের এপিসোডে এই আলোচনায় কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন, আপনারা অনেকটা ইন্সপায়ার হতে পারবেন আপনাদের পড়াশোনার প্রতি, আপনাদের প্রিপারেশনের প্রতি, আপনাদের স্বপ্নকে লক্ষ্য রেখে এগিয়ে চলার প্রতি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।